বলছেন সারা জীবন উনি জয় বাংলা বলছেন এবং সাবেক যে ফেসিবাদী প্রধানমন্ত্রী ছিল তার পা ধরে তিনি সালাম করতেন সেরকম একজন ব্যক্তি। এখন তিনি ইদানিংকালে তারেক রহমান সাহেবের নানান প্রশংসা করছেন এবং উনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে তারেক রহমান সাহেব ওনাকে বিভিন্নভাবে সমর্থন দিয়েছেন। তো উনি হয়তো চেষ্টা করছেন যে এভাবে যদি রাজনৈতিকভাবে কিছুটা তেল মেরে হোক বা যেভাবে হোক উনি যদি ওনার ট্রেনিউরটা কন্টিনিউ করতে পারেন। যে পপুলারিটি ছিল সেটা কি ধরে রাখতে পেরেছে? সম্ভবত না। তাহলে যদি এই তরুণরা মাঠে গিয়ে রাজনীতি, আবার আরেকটা জিনিসও হয়েছে, এখন তরুণরা যে দলটির উপর সোয়ার করে যে সিটগুলো পেল তাতে তো তাদের ভবিষ্যৎ, জামাতের যে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, তাতে তাদের ভবিষ্যৎ রাজনীতিতে প্রশ্নের সম্মুখীন হবে। তো বিএনপি 2/3 মেজরিটি নিয়ে জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়েছে, দিস ইজ রিয়ালিটি, ঠিক আছে। এবং এখানে এনসিপি কিছু সিট পেয়েছে, জামাত অপোজিশন, ঠিক আছে। কিন্তু মূল জিনিসটা হলো কি, যে পয়েন্টটা আপনি বলছিলেন, আমি যদি যেমন আরএসপি নেপালে সরকার গঠন করবে, এবং একটা জিনিস কিন্তু ক্লিয়ার, তারা 2022 সালে কিন্তু দল গঠন করেছে, তার মানে তারা গত 4 বছর কিন্তু মাঠের রাজনীতি করে গেছে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এবং সেই মাঠের রাজনীতির ফলটা কিন্তু তারা পেয়েছে, যেটা এনসিপি করেনি। এনসিপি প্রথমে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, ঢুকেছে কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত হয়েছে, এবং অনেক পরে রাজনৈতিক দল করেছে। যেতে হচ্ছে আমাদের এক্সপোর্টও কিন্তু বিশেষ করে আরএমজি হরমুজ দিয়ে যায়, সো আমাদের এখন লং রোড দিয়ে যেতে হচ্ছে, সিঙ্গাপুর হয়ে ওই দিক দিয়ে, সো এটা কস্ট বাড়া। এবং জ্বালানি যদি কোনোভাবে ক্রাইসিস তৈরি হয় তাহলে আমাদের আরএমজি সেক্টরে একটা অস্থিরতা তৈরি হবে, কারণ যে কোনো ইয়ের ক্ষেত্রেই হবে, ইনপুট কস্ট বাড়বে, জ্বালানি কারণ প্রোডাকশনে কমে যাবে, এবং ইভেন ফ্লাইটের যে রিরুট হচ্ছে আমাদের কার্গো যেগুলো ইয়েতে যাওয়ার কথা সেগুলো ফ্লাইট রিরুট হচ্ছে অনেকগুলো, মানে 74 ফ্লাইট অলরেডি ক্যান্সেলড হয়েছে সো ফার। সো এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। এখানে এখনো ফুয়েল প্রাইস কিন্তু স্টেবল আছে, ঠিক আছে। আপনার তো ফুয়েল প্রাইস বাড়া শুরু করে, যদি শর্ট থাকে তাহলে ফুয়েল প্রাইস বাড়া শুরু করতো, কাজে এখন স্থিতিশীল আছে, তার মানে আমাদের মজুদ আছে, এটা ভেরি ক্লিয়ার। এখন দেখতে ভবিষ্যতে গিয়ে এই যুদ্ধটা কতদূর মানে গড়ায়, এটা হলো মূল জিনিস। তখন আমাদের আরও অল্টারনেটিভ ব্যবস্থার দিকে যেতে হবে। আজ আমাদের করালাপে স্টুডিওতে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন ডক্টর শিব্বির আহমেদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আমার সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরেকজন অতিথি ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এই মুহূর্তে শুরুতেই ডক্টর শিব্বির আহমেদ, আপনাকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নাহিদ ইসলামের একটি মন্তব্য দিয়ে আলোচনা শুরু করব। জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ। নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগে বলতেন জয় বাংলা, তিনি জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, আর এখন তিনি জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে, শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে, একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। এই যে একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, আসলে কি ব্যাপারটা এমন, নাকি জনগণ ভোট দিয়ে আরেক দলকে বসিয়েছে? এই কথা বলাটা ঠিক কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককেও। আমি নাহিদ ইসলামের কথাটাকে ভিন্নভাবে দেখতে চাই। উনি যেভাবে মিন করেছেন আমি সেভাবে দেখতে চাই না ব্যাপারটাকে। প্রথমত হচ্ছে যে প্রেসিডেন্টের ভাষণ, এটা আসলে তো আলংকারিক, ওনাকে যেভাবে লিখে দেয় উনি সেভাবেই বক্তৃতা দেন। হয়তো ফ্রিভাবে বলতে দিলে ওনার মনের ভিতরের জয় বাংলায় উনি বলে ফেলতেন, যেহেতু উনি এখন আরেকটা অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে দায়িত্ব পালন করছেন, ওভাবেই বলছেন সারা জীবন উনি জয় বাংলা বলছেন এবং সাবেক যে ফেসিবাদী প্রধানমন্ত্রী ছিল তার পা ধরে তিনি সালাম করতেন সেরকম একজন ব্যক্তি। এখন তিনি ইদানিংকালে তারেক রহমান সাহেবের নানান প্রশংসা করছেন এবং উনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে তারেক রহমান সাহেব ওনাকে বিভিন্নভাবে সমর্থন দিয়েছেন। তো উনি হয়তো চেষ্টা করছেন যে এভাবে যদি রাজনৈতিকভাবে কিছুটা তেল মেরে হোক বা যেভাবে হোক উনি যদি ওনার ট্রেনিউরটা কন্টিনিউ করতে পারেন। তবে আমি স্ট্রেট ফরওয়ার্ড আমি এই কথা বলবো না যে একটা দলের পরিবর্তে আরেকটা দল এসেছে, এটা যদি আমরা বলি এটা আমাদের উপর বেইনসাফি হবে আমি মনে করি। নিঃসন্দেহে আমাদের জুলাইয়ের অনেক আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না, বা বিএনপি জুলাই সনদ বা অন্যান্য ইস্যুতে তাদের নানান আপত্তি বা নানান অনাগ্রহ দেখা যাচ্ছে, সংস্কারের প্রশ্নে অনেক অনাগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু আমি কখনোই বিএনপিকে আওয়ামী লীগ
আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট বলবো না। নিঃসন্দেহে আমরা 15 বছর পরে 17 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি এবং সেই নির্বাচনের নানান ত্রুটি বিচ্যুতি নিয়ে কিছু প্রশ্ন আছে, কিছু আসন নিয়ে এনসিপি জামাতের আপত্তি আছে, কিন্তু আপত্তি থাকা সত্ত্বেও এই নির্বাচনটা দেশবাসী গ্রহণ করে নিয়েছে, বিরোধী দলও গ্রহণ করে নিয়ে তারা একটা কার্যকর বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করার কথা বলছে। তো আমি সরাসরি এই কথা বলবো না। নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী আসলে তো এটি প্রকাশ পায় যে বিএনপি নির্বাচনে যেতে সরকার গঠন করেছে, কিন্তু আওয়ামী লীগের থাকা আর বিএনপির ক্ষমতায় যাওয়াকে তো মিলিয়ে ফেলেছেন কিনা? নিঃসন্দেহে তার কথাই কি এটা বিএনপির মনে প্রতি হচ্ছে? তার ফ্রাস্ট্রেশন থাকতে পারে বিএনপির ক্ষমতা আসার পরে, কারণ আমরা কিছু ব্যাপারে হতাশা দেখতে পাচ্ছি বিরোধী দলগুলোর মধ্যে, যেমন চাঁদাবাজির ব্যাপারে হতাশা আমরা দেখেছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে হতাশা দেখেছি, বা সংস্কারের প্রশ্নে কিছুটা অনাগ্রহ থাকার কারণে বিএনপির প্রতি অনাগ্রহ দেখেছি। কিন্তু এটা দিয়ে আমি অবশ্যই এই কথা বলবো না যে আওয়ামী লীগ আর বিএনপি সমানে সমান, এটা বলবো না। নিঃসন্দেহে বিএনপির প্রতি আমাদের এখন প্রত্যাশা অনেক বেশি, যে বিএনপি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, জনগণের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আমরা তাদের কাছে এক্সপেক্ট করি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ সংস্কার কার্যক্রম করবে, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কন্ট্রোল করবে এবং সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেগুলো কন্ট্রোল করবে। এই হতাশাগুলো বিএনপির প্রতি আমাদের আছে, কিন্তু এত তাড়াতাড়ি আবার আমি এটা কনক্লুড করতে চাই না যে বিএনপি আওয়ামী লীগের মতো হয়ে গেছে বা বিএনপি কোনো পরিবর্তনে আনছে না। আমরা কিছু সময় আমি মনে করি পার্সোনালি কিছু সময় দেওয়া উচিত, এবং অ্যাট দ্য সেম টাইম বিএনপির এটা এনশিওর করা উচিত যে তাদের কাছে জনগণের যে প্রত্যাশা আছে, বিশেষ করে তরুণ প্রজন্মের যে প্রত্যাশা আছে, সেটা যেন তারা কেয়ার করে। জি, ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আবারও আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। আলোচনায় ফিরতে চাই, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গ ধরে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আসতে চাই যে এই যে রাষ্ট্রপতি জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন তিনি জিন্দাবাদ বলে শেষ করছেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি আসলে কি বলতেন, কি বললে খুশি হতো বিরোধী জোট জামাত এনসিপি? জয় বাংলা বলতে নিশ্চয়ই খুশি হতেন, এটা তো নিশ্চিত। অন্য কিছু বলে হয়তো বা ইনকিলাব জিন্দাবাদ বললে একটু বেশি খুশি হতো, আর জিন্দাবাদ বললে হয়তো বা একটু হতো, বাট মাঝামাঝি কোনো শব্দ তো খুঁজে পাওয়া মুশকিল। আর সেকেন্ড হচ্ছে যে সেই সুযোগটা তো ওনার সামনে আসেনি। শিববি যেটা বললো, আমি ওর সঙ্গে এটা একমত যে এটা একটা আলংকারিক পজিশন এবং সংসদের বক্তব্যটাও একটা রিচুয়াল, এটা একটা কন্টিনিউয়েশন। এখন না হয় তার বিতর্কিত নিয়োগ এবং পূর্বে যে কর্মকাণ্ড, অবশ্যই এটা তো আমরা প্রতিবাদ জানাই, এবং ও যেটা বললো যে এই পা ধরে সালাম করার ঘটনা আমরা জানি, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতায় একজন রাষ্ট্রপতি সংসদ শুরুতে একটা ভাষণ দিবেন এবং সেখানে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসে তাদের ম্যানিফেস্টো, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলবেন। সো আমি এটাকে এভাবে দেখতে চাই, একটা সিম্বলিক স্পিচ হিসেবে। আর যেটা নাহিদ বলছে, এটার সাথে স্টোরিটা একটু লম্বা, কারণ এই রাষ্ট্রপতির সাথে জুলাই আন্দোলনে শুধু না, বিএনপিরও নানান রকম ইস্যু ছিল এবং একরকম বাধ্য হয়েই এই রাষ্ট্রপতিকে রাখা, এবং যেহেতু গণতান্ত্রিক প্রত্যাবর্তনটা জরুরি ছিল এবং ফার্দার আরো কোনো রিস্কে না যাওয়া, এই ধরনের মধ্যে একটা অলিখিত কনসেনসাস বা এনসিপির পক্ষ থেকে কিছু কিছু মুভমেন্ট হলেও একটু অন্তর্বর্তীকালীন সরকার একটা কশাস অ্যাপ্রোচ নিয়েছিল। বিএনপিও হয়তো সেভাবে চিন্তা করেছে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে দ্রুত যাওয়া দরকার, সে কারণে উনি টিকে গেছেন। বাট আমার মনে হয় না যে এই যে জয় বাংলার থেকে জিন্দাবাদ বলে আরও এটা প্রলং করবে তার টেনিউর, এটা আমি আসলে বিশ্বাস করতে চাই না। এবং এই আলোচনাটা হয়তো বা নাহিদের কাছ থেকে এসেছে জন্য একটা আলোচনা হচ্ছে, বাট আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনো আলোচনার বিষয় মনে করি না, এবং এটা তার টেনিউর প্রলং করার কোনো সম্ভাবনা আছে বলে এটা আমি দেখি না। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন, আবার নিশ্চয়ই আসবো আপনার কাছে। ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী, যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি রাষ্ট্রপতির আগে জয় বাংলা থেকে এখন জিন্দাবাদ বলা প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন যে এই ওনার কথার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রসঙ্গে মানে এই যে অভিযোগটি করছেন নাহিদ ইসলাম, এই অভিযোগকে আপনারা কিভাবে নিচ্ছেন? আমি এই ক্ষেত্রে মামুন ভাইয়ের অনেকটা একমত। আসলে এটা কোনো রেলেভেন্ট ডিসকাশন না। মূল ডিসকাশন হচ্ছে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া এখন ফিরে আসছি, কিন্তু নির্বাচনের মাধ্যমে একটা সরকারের ম্যান্ডেট পেয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ক্ষমতা শব্দটা আমার পছন্দ না, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সো আমরা কিন্তু এখন গণতান্ত্রিক প্রক্রিয়া এখন ফিরে আসছি। আপনি যদি ইন্টারিমের টাইমটা দেখেন, ওই সময় আমরা একটা মুক্ত একটা পরিবেশ ছিল, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ফিরে আসা হয়নি। নির্বাচনের ফাইনালি আমরা অফিসিয়ালি গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত এসেছি এবং একটা ডেমোক্রেটিক অর্ডার এখন রেস্টোরেশনের দিকে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, বিএনপি কিন্তু
সহযোগিতা করার চেষ্টা করেছে গত ইন্টারিম গভর্নমেন্টকে। এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে এই সরকারের সফলতা আমাদের সফলতা, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। এবং যাই হোক, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা এখন ট্রানজিশনের মাধ্যমে এখন আমরা একটা ডেমোক্রেটিক প্রসেস ফেরত আসছি। আমাদের মূল ফোকাসটা এখন হওয়া উচিত নেশন বিল্ডিং, পলিসিগুলো কী হবে, আমরা রাষ্ট্র নিয়ে কেমন আগাবো কেমনে। এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে যেটা মামুন ভাই বললেন, আমি একমত, হয়তোবা ওনার হয়তো টেনিউর আর বাড়ার সুযোগ হয়তো সেভাবে নাই। এবং একটা খুবই একটা এক্সেপশনাল সিচুয়েশনে কিন্তু উনি ওনার টেনিউরটা কন্টিনিউ করেছেন। এখানে সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল এবং রাষ্ট্রকে স্থিতিশীল রাখার একটা বিষয় ছিল। সো সেটা নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। আই থিঙ্ক আমরা মূল পয়েন্টে যদি চলে আসি যে এখন আগামীতে আমরা একতাবদ্ধভাবে রাষ্ট্রটাকে কেমনে গড়বো, চিন্তা ভাবনাগুলো আমাদের কী হওয়া উচিত, এই ডিসকাশনগুলো হওয়া উচিত। আমার মনে হয় এখন ফিউচারিস্টিক ডিসকাশন দিকে যাওয়া উচিত। 5ই আগস্টের পরে, গণ অভ্যুত্থানের পরে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রথম কাজটি ছিল জুলাই সনদ, যেমনটা শিববির আহমেদ বলছিলেন যে বিএনপি জুলাই সনদ নিয়ে তাহলে এখন কি ভাবছে, তাদের ভাবনাটা কি? দেখেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বড় যে 2 সপ্তাহ এখনো হয়নি। এখন কিন্তু দেখেন আমরা কিন্তু কিছু প্রতিটি মন্ত্রণালয়ে কাজ হচ্ছে, বিভিন্ন চিন্তাভাবনা হচ্ছে, যেটাকে আমরা এখন স্টক টেকিং, হ্যাঁ, যে রাষ্ট্র এখন কী জায়গায় আছে, কী পর্যায়ে আছে, এটা কিন্তু এখন স্টক টেকিংগুলো নেওয়া হচ্ছে, সেটা নিয়ে কাজ করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি করবে না, বিএনপি কখনো বলেনি। কাজে আমার মনে হয় সময় দেওয়া দরকার, যেটা শিববির ভাইও বললেন যে সময় কিছু বিষয় আছে এবং আমরা দেখবো ধীরে ধীরে আমরা কোন দিকে যাচ্ছি। কিন্তু এখন কিন্তু মূল কাজটা হচ্ছে কি, রাষ্ট্রকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসা, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আবার রিবিল্ড করা, মানুষের আস্থাটা ফিরিয়ে নিয়ে আসা পার্লামেন্টের প্রতি, জনপ্রতিনিধিদের প্রতি। আরটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি অর্থনীতি স্থিতিশীল করা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো কিন্তু মেইন কাজ। এবং আমি প্রিটি শিওর জুলাই সনদে বিএনপিও সই করেছে, তো কাজে ভবিষ্যতে জুলাই সনদ নিশ্চয়ই আমরা আগাবো সামনে। কাজে এখন টু আর্লি কোনো কমেন্ট করা দেখে। নাগরিকের নিরাপত্তা নিয়ে আপনি কথা বলছিলেন, হ্যাঁ জি বলেন। এই মুহূর্তে যেমন আমি বললাম যে রাষ্ট্রপতির এই একেবারে আসলে একটা অমূলক ডিসকাশন, হয়তো পলিটিক্সের কারণে, পলিটিক্স যেটা আমরা বলি। কিন্তু একটা জিনিস এই মুহূর্তে কিন্তু টোটাল, যেটা ইসরাফিল ভাই বললেন যে গভর্নমেন্টের যেমন ফোকাসটা হচ্ছে ন্যাশন বিল্ডিং এর দিকে, কিছু কিছু রিফ্লেকশন আমরা দেখছি এবং অবশ্যই আশা করবো যে বিএনপি যেমনটি উনি বললেন যে আসলে জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে যাওয়ার আগেই যে ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং যেমন নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি চাঁদাবাজ, এটা কিন্তু মানুষ খুব সুন্দরভাবে প্রত্যাখ্যান করেছে, কিন্তু টু মাস এটা করা হচ্ছিল বিরোধী পক্ষগুলো থেকে। এখন একেবারে সংসদের মানে এই সরকারের যাত্রা, যেমন উনি বলেন 2 সপ্তাহ হয়নি, 17 তারিখ থেকে জামাতকেও তো ন্যারেটিভ দেওয়া হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করার। শেষ করি, সেটা তো একটা পার্টের কথা বলছি। এটা এই মুহূর্তে যেটা হচ্ছে একটু টু আর্লি হয়ে যাচ্ছে কিনা। ইভেন যেমন রেজন আপার যে ঘটনাটা, পুরো ভিডিও শুনলে আসলে এটা কোনো একটা ফাঁপা রাজনৈতিক অবস্থান। আর জুলাই সনদের বিষয়ে যেমন একটা আলোচনা হতে পারে, সেটা হচ্ছে যে সংবিধান। কিন্তু আপনি বলছেন ফাঁপা রাজনৈতিক আলোচনা, কিন্তু আমি এই বিষয়ে আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে মেইন স্ট্রিমে আসতে না দেওয়ার বিষয়টিকে এত হালকাভাবে আসলে নেওয়া যায় কি না। কিন্তু পুরো প্রক্রিয়াটা কোনো উগ্রবাদী শক্তিকে তো মেইন স্ট্রিমে আসতে দেওয়ার সুযোগ নেই। সেটা জামাতও নিশ্চয়ই চায় না, সেটা অন্যান্য ইসলামী দলগুলো চায় না, এবং তার ক্ষেত্রে যে সরকারের অবস্থান ছিল সেটা তো স্পষ্ট করেছেন উনি, এবং সেটা তো ভালো উদ্যোগ। আমরা কি চাই যে প্রথম আলোদেরকে আক্রমণ হোক, ছায়ানোটা আক্রমণ হোক, মাজার ভাঙা হোক? এটা কি, এটাকে আপনি প্রতিবাদ করতে হবে না, এটার প্রতিবাদ করতে হবে না? সেই কথাটাই হয়তো বা উনি গভর্নমেন্টের মেকানিজমে বলেছেন, এবং সেটা আমি পুরোটাই সাপোর্ট করি যে এটা তো প্রয়োজন ছিল। কারণ উগ্রবাদ আপনাকে তো কালেকটিভলি দমন করতে হবে। এবং যদি ভিডিওটা ঠিক মতো আমি কয়েকবার শুনেছি, যেহেতু টকশোগুলোতে আসতে হয়, একটা কনটেক্সট, এবং ওখানে কিন্তু বলছে যদি কোনো অংশ জামাতের মধ্যে থাকে তাদেরকেও আমরা, উনি বলছেন আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে করছি, আই এম নট ডিফেন্ডিং হার, আমি স্পিচটাকে নিচ্ছি। আর যেটা বললাম যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন আসলে তো বিএনপি তো বলে না যে বাস্তবায়ন করবে না, আমরা আশা করি যে বিএনপি বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কারের যে পরিষদের ধারণা সেটা একেবারেই নতুন, এবং বিএনপি তো বলছে যে এটা আরো পর্যালোচনা করে, যেহেতু এখন নির্বাচন হয়েছে, এমপিরা শপথ গ্রহণ করবে, তারপরে সংবিধানের মোড়কে যদি প্রয়োজন হয় সেটাও আসবে। আসলে মূল জায়গাটা কিন্তু অন্য জায়গায়, যেটা হচ্ছে যে জুলাই সনদের যে আন্ডারটেকিং বা বিএনপি যে স্বাক্ষর করলো, এবং 13টাতে তাদের আপত্তি রয়েছে বা নোট অফ ডিসেন্ট রয়েছে, এটা তো বিএনপি বারবারই ক্লিয়ার করেছে। সেটা যদি এমন হয়, ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে সংবিধান সংস্কার পরিষদ হলো না, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট যে 13টাতে দিয়েছে, এটা তো জামাত ইসলামও জানে, এনসিপি জানে, সারা দেশ জানে, এবং তাদের ম্যানিফেস্টো বিএনপি ডিজাইন করেছে। যদি এমন হয় যে সংবিধান সংস্কার পরিষদ হলো না, কিন্তু 180 দিনের মধ্যে জুলাই সনদের অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন শুরু হলো বা ধারাবাহিকভাবে বাস্তবায়ন হলো, তখন কিন্তু এখন যে রাজনৈতিক দলগুলোর পজিশন, মানে আমি নট অ্যাডভোকেটিং বিএনপি, বাট রাজনৈতিক দলগুলোর যে পজিশন, সেটা তখন একটা প্রশ্নবিদ্ধ জায়গায় যাবে।
সো আমার মনে হয় যে একটা ওয়েট করা উচিত, যেটা ইসরাফিল ভাই জুলাই সনদ বাস্তবায়ন হলো না, সংবিধান সংস্কার পরিষদ হলো না, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হলো 180 দিনের মধ্যে। ডক্টর শিব্বির আহমেদ, আপনি কি বা মনে তারও করেন যে এটি কি ধারাবাহিকতা একটা হলো? মানে আইডিয়াল সিচুয়েশন হতে পারে? দেখেন, জুলাই সনদ নিয়ে কনফিউশনটা কেন তৈরি হলো? কারণ গণভোট নিয়ে বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরা নানান কথাবার্তা বলেছেন, যে কেউ কেউ বলেছেন আমরা আসলে গণভোট টনভোট চাই নাই, যেহেতু নির্বাচন দিবে না এই জন্য এটা মেনে নিয়েছিলাম টেম্পোরারি সময়ের জন্য, আমি আসলে গণভোট মানি না, এরকম কথা বলেছেন অনেকের মুখে এরকম কথা শুনেছি। আর সর্বশেষ যেটা হলো যে এই জুলাই সনদ এবং গণভোটের ইস্যুটাকে কোর্টে নেওয়া হলো এবং বিএনপি পন্থী আইনজীবীরা কোর্টে রিট করলেন যে তারা এটা কেন অবৈধ না, এ ধরনের আলাপ আসছে। তার মানে হচ্ছে যে আমরা অতীতেও দেখেছি যে কোর্টকে ব্যবহার করে, যে সরকার যেটা সরাসরি বলতে পারছে না সেটা কোর্টকে ব্যবহার করে করা হয়েছে অতীতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, জিয়াউর রহমানের ৫ম সংশোধনী বাতিল করা হয়েছে, এভাবে কোটার সময় 18 সালে একবার কোটা উইথড্র করে দিয়ে পরে আবার 24 সালে কোটা নিয়ে আসা হয়েছে, এগুলো সব কোর্টকে ব্যবহার করে। এরপরে বলা হচ্ছে দেখো আমার তো কিছু করার নেই, এটা তো কোর্টের ব্যাপার। তো কোর্টের ব্যাপার করেই কিন্তু আমাদের উপরে কোর্টকে ব্যবহার করে ফেসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাতিল মানে না আপনি হতো, বিচার ব্যবস্থাকে প্রশ্ন করছেন? না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাতিল না হতো তাহলে কিন্তু আমরা এই অতল গহ্বরে পড়ে যেতাম না। তো এই কোর্ট যেখানে একটা রাজনৈতিক মীমাংসার জিনিসটাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা একটা প্রশ্ন তোলে যে কোর্টকে ব্যবহার করে এখন কোর্ট যদি বললো যে হ্যাঁ গণভোট অবৈধ, জুলাই সনদ অবৈধ, তাহলে আপনি কি করবেন? তখন তো আপনি ক্রাইসিসে পড়বেন যে না কোর্টের কথা, তখন আপনি বলবেন না ওকে ফাইন, কোর্ট যেহেতু বলে ফেলছে আমার কিছু করার নাই। অথবা হতে পারে যে ঠিক আছে কোর্ট যেহেতু এটা বাতিল বলে ফেলছে আমার কিছু করার নাই, আমরা আসেন কিছু টুকটাক সংস্কার করি, এ ধরনের কথা আসতে পারে। তাহলে আপনি কেন সেটাকে কোর্টকে ব্যবহার করছেন? এটা নিয়ে প্রশ্ন আসছে যে বিএনপিকে আসলে কোর্টকে ব্যবহার করে জুলাই সনদের ব্যাপারে কোনো ধরনের ষড়যন্ত্র করছে কিনা বা এটা অবৈধ ঘোষণা করার কোনো চেষ্টা করছে কিনা। আর আপনি কি মনে করছেন 180 দিনের মধ্যে আসলে এটার কার্যক্রম করা শুরু হবে এরকম মনে করছেন, নাকি আমি প্রত্যাশা রাখতে চাই বিএনপির কাছে। দেখেন, বিএনপিও গত 17 বছর লড়াই সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য এবং বিএনপি নিজেরা 31 দফা দিয়ে কিছু সংস্কারের প্রস্তাবনা আগে থেকেই দিয়েছিল। কারণ হাসিনার দীর্ঘমেয়াদী ফেসিবাদী আমলের কারণে বিএনপিও এটা রিয়েলাইজ করেছে আমাদের সংস্কার দরকার, জনগণ রিয়েলাইজ করেছে, অন্যান্য দলগুলো রিয়েলাইজ করেছে। এখন যদি বিএনপি আবার 2/3 মেজরিটি পেয়ে যদি মনে করে যে না আমরা অতীতেরগুলো ভুলে গেলাম, এগুলো দরকার নাই, তাহলে এটা বিএনপির জন্য ক্ষতি হবে। আদতে হাসিনাকে কিন্তু হাসিনার ফেসিবাদ টিকায় রাখতে পারে নাই, বাঁচাইতে পারে নাই, দিন শেষে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমি আশা রাখতে চাই যে বিএনপি এগুলো করবে, যদি না করে তাহলে এটা বিএনপির জন্য নিজেদের জন্য ক্ষতিগ্রস্ত হবে। আমি এই রেজওয়ানা হাসানের ওই কথাটা নিয়ে একটুখানি অ্যাড করতে চাই যে উনি যেটা বলেছেন যে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। পুরো বক্তৃতাটা আমি শুনেছি মামুন ভাই যেটা বললেন যে উনি এক্সট্রিম গ্রুপগুলোকে বুঝিয়েছেন, কিন্তু আমি পুরো আলোচনাটা শুনে বুঝছি এক্সট্রিম গ্রুপ বলতে উনি আসলে কওমি মাদ্রাসা বা হেফাজত এ ধরনের গ্রুপগুলোকে বোঝাচ্ছেন, যেটা ওনার ওই যে তাদের কিছু একটা অংশ বিরোধী দলের সাথেও আছে, এটা মিন করে উনি বুঝিয়েছেন। দেখেন, কওমি মাদ্রাসার একটা গ্রুপ বিএনপির সাথে অ্যালায়েন্সে ছিল, জমিয়ত 4টা আসনে নির্বাচন করেছে, যদি একটাও জিতে নাই। জামাতের সাথে প্রায় 40টা আসনে তারা অ্যালায়েন্সে ছিল, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, আরও কোনো দল, সেখান থেকে 2-3জন জয়ী হয়ে এসেছে। এখন উনি যদি এটা বলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেই নাই, এটা কিন্তু ইন্ডিকেট করে যে তারা কোনো না কোনো মেকানিজম করেছেন যাতে এই গ্রুপটা মেইন স্ট্রিম হতে না পারে। তাহলে আপনি যদি সমাজের একটা অংশকে মেইন স্ট্রিম হতে দিবেন না এটা ঠিক করে রাখেন, এটা তো আপনি ঠিক করার কেউ না, বরং আমার দরকার হচ্ছে আমার জনগোষ্ঠীর সবাইকে মেইন স্ট্রিমে নিয়ে আসা। এই চর্চাটাই আসলে হচ্ছে, সবাই এই আলোচনাটাই করছে। এই জায়গাটায় রেজওয়ানা চৌধুরী যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, যদি কিছু করে থাকেন সেটা অন্যায় করেছেন। আর বলে তিনি সেটা আরো একটা কনফিউশন তৈরি করলেন, কারণ ওনার কথা স্পষ্ট যে ওনারা করেছেন। আবার আসবো আপনার কাছে ইসরাফিল খোরশেদ মাহমুদ চৌধুরী, আমি আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। সৈয়দা রেজওয়ানা হাসান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী এবং ডক্টর শিবির আহমেদ যেটি বলছেন যে তার বক্তব্যে মনে হচ্ছে যে আমরা মেইন স্ট্রিমে আসতে দিইনি একটা দলকে, এটি কি আসলে অন্তর্বর্তী সরকার করতে বা উপদেষ্টা হিসেবে তারা করতে পারে কিনা? তাদের তো নিরপেক্ষ থাকার কথা ছিল। না, অবশ্যই নিরপেক্ষ থাকার কথা ছিল। এখন দেখেন, যেটা মামুন ভাই অনেকটা বললেন যে আমার মনে হচ্ছে ওনার স্টেটমেন্ট কিছু আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে, কিন্তু দেখেন ওভারঅল আমি যা দেখেছি এবং বাংলাদেশের মানুষ যা বুঝে দীর্ঘ 17 বছর পরে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে তাদের ভোটে এবার সরকার নির্বাচিত হয়েছে এবং আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট দ্যাট ম্যাটার্স। এখন ধরেন এই ধরনের যেটা হচ্ছে, মানে আমি এখন একটা জিনিস হলো কি, বর্তমানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, ঠিক আছে। উনি কী বলছেন এটাকে ভিত্তি করে কিন্তু অনেক রাজনৈতিক দলও কিন্তু এখন প্রোটেস্ট করছে না, কিছু বলছেন, কিন্তু বাধা দেওয়া হচ্ছে না, সেই সুযোগও নেই। কেন আমরা এখন একটা যেটা বললাম একটা গণতান্ত্রিক পরিবেশে এসেছি আমরা, এবং আশা করি এটা আরও যত সময় যাবে তত বেশি এটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এবং আমি যেটা মনে করি এখন দেখার বিষয় হচ্ছে যে এখানে
যার যার মতামত সে প্রকাশ করতে পারছে কিনা, কারণ আমি কিন্তু এখন সেই জায়গাতে আছি, এখানে সকলে মতামত প্রকাশ করতে পারছে, এবং আই থিঙ্ক এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আপনি বলছিলেন মতামত প্রকাশের বিষয়টি, একটু আগে বলছিলেন নাগরিক নিরাপত্তার বিষয়টি, যদিও মাত্রই বিএনপি সরকার গঠন করলো, খুব কম সময়, তারপরও নাহিদ ইসলামের আরেকটি মন্তব্য নিয়ে আমি কথা বলবো। নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ বেড়েছে। শাপলাকড়ি প্রতীকে ভোট দেওয়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। বিএনপি ক্ষমতা আসার পর নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে, এই বিরোধী দলীয় চিফ হুইপের এমন অভিযোগ, এগুলো কি ভিত্তিহীন? দেখেন, আমি যেটা আগে বললাম, বিএনপি মানে রাষ্ট্রপরিষদ দায়িত্ব বড় 2 সপ্তাহ হয়েছে, কাজে এটা এভাবে জাজ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সমাজে সকল ক্রাইম ঘৃণিত, হ্যাঁ, এটা আমার ধিক্কার জানাই, যা হচ্ছে আগেও হয়েছে এবং ভবিষ্যতে আমাদের এখন যে কাজটা হবে, কিন্তু এই যেটা বললাম, আমরা কিন্তু স্টক টেকিং নিচ্ছি এখন, আমরা কীভাবে জনগণের নিরাপত্তা এখন নিশ্চিত করি সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি, চেষ্টা করছি। কাজে আই থিঙ্ক ইটস টু আর্লি এই ধরনের কোনো কমেন্ট করা। হ্যাঁ, আমি মনে করি যেটা বলছেন উদ্দেশ্য প্রণোদিত, ঠিক আছে, কিন্তু যাই হোক, মানে নাগরিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন সরকারের, এবং বর্তমানে যিনি যাই সরকারের তাদের এই দায়িত্বটা আছে। এবং যেটা আমি বললাম যে আমাদের একটু সময় দিতে হবে, আশা করি আমরা এটা নিয়ে কাজ করছি, এবং অবশ্যই আগামী কয়েক মাসে আমরা চাইবো এই অবস্থার পরিবর্তন ঘটাতে, এবং অবশ্যই মানে সকল ক্রাইম, আপনার তো যদি একটা ক্রাইমও হয় সেটাই তো সরকারের উপরে দায় যায়, তো কাজে এখানে আমরা কন্ডেম করি, কিন্তু এটা আমাদের কাজ করে সময় দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। নেপালের পার্লামেন্ট নির্বাচন, এই প্রসঙ্গে আসি। আব্দুল্লাহ আল মামুন, আমরা নেপালে দেখলাম যে জেনজি, যারা তরুণ সমাজ, যাদেরকে ধরা হয়েছে নতুন একটি দল আরএসপি, তারা নতুনভাবে এসে ঠিক একইভাবে আমাদের মতো গণ অভ্যুত্থান হলো আমাদের পরে, এবং তারপর তারা সরকার গঠনের দিকে যাচ্ছে। সাবেক র্যাপার বলেন্দ্র শাহের উত্থান ঘটলো, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের পরে নেপাল, এই যে কয়েকটি দেশে আমরা দেখলাম যে তরুণ সমাজ নেতৃত্ব দিচ্ছে, সেখানে বাংলাদেশ কি ব্যর্থ বলে মনে করেন আপনি নেপালের এই ঘটনাটি দেখার পরে? আমি একটু আগের লোকাল কন্টেস্টে 30 সেকেন্ড একটু সময় দেন। সেটা হচ্ছে, দেখেন, এই ধারণাপ্রসূত রাজনীতির যে চর্চা, এটাও কিন্তু একটু আমাদের যারা বিরোধী দল থাকবে এবং সরকারি দল যদি কেউ থাকে, সেটা পরিত্যাগ করতে হবে। কয়েকটা জিনিস, যে বিএনপি কোর্টকে ব্যবহার করবে, ওটা কাউমি মাদ্রাসা হতে পারে, বিএনপি অ্যারেস্ট করবে না, যে পয়েন্টটাতে সুবীর ভাই ছিল যে ইটস টু আর্লি, একটু স্টেপ ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। বরং এই ধারণাপ্রসূত রাজনীতির জায়গায় না থেকে আমার মনে হয় যে বিরোধী দল আমরা চাই যে গঠনমূলক রাজনীতি করবে, এবং পার্লামেন্ট একটা এমন জায়গা হয়ে উঠবে যেটা দীর্ঘদিন হয়নি। আমরা যে পার্লামেন্টের স্বপ্ন দেখছি সেই পার্লামেন্ট হবে। কিন্তু যদি এখন এই টু মাস প্রিএমটিভ হয়ে যায়, একেবারে মনে হচ্ছে যে ধারণায় এ ধরনের চ্যাম্পিয়ন 15 দিনে যদি হয়ে যায় বিরোধী দল, সেটা কিন্তু যে পার্লামেন্টের স্বপ্ন আমরা দেখছি, বা যে পার্লামেন্টকে কার্যকর পার্লামেন্ট আমরা দেখতে চাই, সেটা বরং বাধাগ্রস্ত হবে। কারণ একই সাথে আপনি কয়েকদিনে, আমি সরকারের জাস্ট কমেন্টেটর হিসেবে যে পদক্ষেপগুলো দেখি, যে কৃষি ঋণ মওকুফ করা, ফ্যামিলি কার্ড দ্রুত বাস্তবায়ন করা, আপনি দেখেন অন রেকর্ড কোনো সরকারই তার রাজনৈতিক যে ম্যানিফেস্টো ইলেকশনে দিয়েছে, আমি তো চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করার সক্ষমতা আমার নেই, এটা হয়তো ইস্টেবল ভালো বলতে হবে বিএনপির পক্ষ থেকে, বাট সেটা কিন্তু আমার জ্ঞানে যতটুকু কুলোয়, এটা কোনো সরকার এত দ্রুত বাস্তবায়নের দিকে যায়নি। দুই হচ্ছে, এক ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে, সেটা প্রধানমন্ত্রীর ব্যবহার থেকে শুরু করে সব জায়গায়। সাব্বির যে কথাটা বললো, এটা ইম্পর্টেন্ট, যে এই যে ব্যবহারের পরিবর্তন বা প্রধানমন্ত্রী যেটা করতে চাচ্ছে, সেটা আস্তে আস্তে নিচের দিকে যাবে, এবং অবশ্যই বিএনপির যারা নিচের দিকে নেতাকর্মী আছেন এখান থেকে শিখবে, পরিশুদ্ধতার দিকে যাবে। কিন্তু একই সাথে অতিরিক্ত ধারণামূলক রাজনীতির মধ্যে যদি আবর্তে ঘুরপাক খায়, যেটা বলছিলেন যে এই যে আমাদের বিভিন্ন কাজ যেটা বিএনপি করতে পারে, সেটা কোর্টের দিকে ঠেলে দেয়, আদালতের দিকে ঠেলে দেয়, এই প্রসঙ্গ বলছিলেন যে কেন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না। যেটা আমি সাব্বিরের জায়গা থেকে আমার যোগ করা হবে, সেটা হচ্ছে কোর্টে তো অবশ্যই যাবে। এখন যে কোর্ট বলে যে পুরো প্রসেসটা রং, এবং সেটা যদি কোর্ট নিরপেক্ষতার জায়গাটা থাকতে হবে, যে বিএনপি যেন, ওর এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আওয়ামী লীগের মতো যেন বিএনপি কোর্ট ব্যবহার না করে। এবং আওয়ামী লীগের কোর্ট ব্যবহারগুলো কিন্তু আমরা দেখেছি কত ন্যাক্কারজনকভাবে, নগ্নভাবে শব্দটা হবে, সেটা নিশ্চয়ই যেমন আমরা হতে দেব না, কেউ ওই কনসার্ন থেকে, ওই কনসার্ন, ওইটা তো আমরা যেতে চাই না, আর ওটা তো কোনোভাবেই আমরা যেতে চাই না। আর এরপরে নেপালের প্রসঙ্গটা যেটা, সেটা হচ্ছে যে আমি আসছি নেপালের প্রসঙ্গে, বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন ডক্টর শিবলীর আহমেদ। কোর্টের প্রসঙ্গটা আমি কেন বলছি, দেখেন, জুলাই সনদ বা গণভোট বা সংস্কারের বিষয়গুলো নিয়ে আমাদের দীর্ঘ 8-9 মাস ধরে আলাপ আলোচনা হচ্ছে, বিএনপি সেখানে সাইন করেছে, এই আলাপ আলোচনাগুলো আমরা করছি, সেগুলো সংবিধানে অ্যাড হবে। কিন্তু এখন যদি এটাকে রিড করা হয়,
বর্তমান সংবিধানের অধীনে তাহলে কোর্টের তো হাত পা বাঁধা, কোর্ট তো আর নিজের ইমোশন দিয়ে রায় দিবে না, কোর্ট তো রায় দিবে কিসের ভিত্তিতে? সংবিধানের ভিত্তিতে। তো বর্তমান সংবিধানের ভিত্তিতে যদি কোর্ট রায় দিতে যায় তাহলে তো কোর্ট এই গণভোটকে অবৈধ বলতে পারে। আপনি যদি এই জিনিসটাকে কোর্টে নিয়ে যান, কারণ এটা তো আসলে কোর্টের বিষয় না, এটা হচ্ছে রাজনৈতিক সমঝোতার বিষয়, রাজনৈতিক বোঝাপড়ার বিষয়। তো এটা সংবিধানে অ্যাড হবে সংসদের মাধ্যমে। আপনি এটাকে কোর্টে যদি নিয়ে যান তাহলে কোর্ট যদি এটাকে বললো অবৈধ, তাহলে আপনি কী করবেন? এটা তো কোর্টের বিষয় না। এখন বলতে পারেন যে কেউ তো কোর্টে যাইতে পারে, যে কোনো মানুষ যাইতে পারে, কিন্তু যারা গিয়েছে তারা কারা? তারা হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, তারা হচ্ছে নেতা, যারা হচ্ছে বিএনপির পক্ষ থেকে নমিনেশন চেয়েছেন বিভিন্ন আসনে, এরকম লোকজনরা আছেন। অন্য বাম ঘরানার লোকজনরাও আছেন, যেমন জ্যোতির্ময় বড়ুয়া এবং মাহবুব সামথিং আরেকজনের নাম এরকম। কিন্তু এখানে বেশিরভাগই হচ্ছে বিএনপি পন্থী আইনজীবীরা। তার মানে এইটা গভর্নমেন্টের পক্ষ থেকে রিটটা করানো হয় নাই, এটা আমরা কিভাবে এনশিওর হব যে গভর্নমেন্ট তার পন্থী আইনজীবীদেরকে দিয়ে রিট করছে কিনা? সো এইটা হচ্ছে এই সন্দেহটা এই কারণে তৈরি হচ্ছে যে গভর্নমেন্ট কেন একটা রাজনৈতিক ইস্যুকে কোর্টে নিয়ে যাচ্ছে। আর এটা আমি ধারণার ভিত্তিতে বলি নাই, কারণ আমি তাদের প্রোফাইল দেখেছি, তারা কোর্টের বাংলাদেশের এই মুহূর্তে কোর্টে কনস্টিটিউশনাল এক্সপার্টিজ যাদের আছেন, আমার যতটুকু নলেজে সেটা আলাদা ব্যাপার। একটা নাম নেই আমরা, জ্যোতির্ময় বড়ুয়া তার মধ্যে নোটেবল নেমস, আমি সবারটা বাদ দিলাম। এখন যদি জ্যোতির্ময় বড়ুয়াই রিড যেটা করলেন সেটা যদি টিকে যায়, সেটা কি বিএনপি করল না? এখানে 5 জন মানুষ এই রিটের পক্ষে ছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, উনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং বরিশাল 1 থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গাজী তৌহিদুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উনি সদস্য সচিব একটা ইউনিটের, এবং তিনি বরগুনা 1 থেকে নির্বাচন করেছেন। মাহফুজুর রহমান মিলন আরেকজন, তিনিও সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী আইনজীবীদের একজন, রাজশাহী 1 থেকে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মানে হচ্ছে এখানে মেজরিটি হচ্ছে বিএনপি পন্থী আইনজীবীরা যারা মনোনয়ন প্রত্যাশী। আপনি যদি এটাকে মনে করেন রাজনৈতিক সমঝোতার বিষয়, বিএনপি পন্থী কেউ রিড করতে পারবে না, আপনি জিনিসটাকে কোর্টে নিয়ে যাচ্ছেন। আপনি চাচ্ছেন যে আমি সংস্কারটা মানবো না, কোর্ট একটা রায় দিয়ে দেবে। এটা যদি কেউ সন্দেহ করে তাহলে সে ভুল করবে না। না হয়ে শুধু জ্যোতির্ময় বড়ুয়া হলো হাইপোথেটিক্যাল, তখন কি হবে? না, শুধু জ্যোতির্ময় বড়ুয়া হোক বা যে হোক, এখানে কোর্টে শুনানি যদি জ্যোতির্ময় বড়ুয়ার সব ভাই জ্যোতির্ময় আমার হাইপোথেটিক্যাল ধরা দরকার না, আমি তো দেখতেছি কারা এখানে আছে, আমি তো দেখছি শুনানিতে কারা অংশ নিচ্ছে। এখন যেটা হচ্ছে কি শুনানিতে অংশ নিচ্ছেন বিএনপি পন্থী আইনজীবীরা। আমাদের যে সংস্কার প্রস্তাব সেটা কি বলছে বাংলাদেশের কনস্টিটিউশন চেঞ্জ হবে নাকি সংস্কার হবে? কনস্টিটিউশনে এই জুলাই সনদ অ্যাড হবে, সংযুক্ত হবে। তাহলে কি কোর্টের পাওয়ার থাকবে না তখন? কেন থাকবে না? আনকনস্টিটিউশনাল কোনো কিছু আমরা তো আপনি যখন কোর্টকে রায় করতে দিবেন বেসড অন যে কোর্ট রায় দিবে কিসের ভিত্তিতে, তার হাতে যে ডকুমেন্ট আছে সেটার ভিত্তিতে, এক্সিস্টিং ডকুমেন্টের ভিত্তিতে যদি আপনি কোর্টকে দেন তাহলে কোর্ট তো যে এক্সিস্টিং সংবিধানে তো গণভোট নাই, এক্সিস্টিং সংবিধানে তো জুলাই সনদ নাই, তাহলে তো সেটাকে এই গণভোট কি অবৈধ বলতে পারে? কোর্টের সামনে যেটা থাকবে কোর্ট তো কোর্টের যে বিষয়টা আছে আপনি বলেন যদি এটা আসলে কোর্টের বিষয় নাই হয়ে থাকে তাহলে কিন্তু কোর্ট এটাকে আমলে নাও নিতে পারে এবং নিরপেক্ষভাবে বলতে পারে যেটা আমরা এখানে এটা কোর্টের বিষয় না। আর আরেকটা হচ্ছে গণভোট কিন্তু বিভিন্ন একেবারে মেম্বার চেয়ারম্যান পর্যায়ের নেতা বাদ দিয়ে বিএনপির প্রধান কিন্তু গণভোটের পক্ষে থাকতে চায়। আমি কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে গতিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, একইভাবে সাব্বির সহ আমাদের এটা শেষ করে একই সহ সাব্বির এখানে বসা বা ওনার যে এক্সপেকটেশন বা আপনার বাংলাদেশে নতুন করে দেখার এক্সপেকটেশন, সেই ভুল বিএনপি করবে না। ধরে নিলাম যে গণভোটও করলো না, বিএনপি তো বলছে আমরা রাষ্ট্র সংস্কার করবো, 13টা ভার্ডিক্ট দিয়েছে আমরা। যেটা আমি আর্গুমেন্টটা করছি এই মুহূর্তে কনস্ট্রাকটিভ থেকে, যেটা ইসরাফিল খসরু যাওয়ার চেষ্টা করছিল যে মানুষের জন্য এখন অনেক হয়েছে সংস্কার, আমি আসলে সংস্কার 1000 ভাগ চাই। জুলাই আন্দোলনে 10 জন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুনতে হলে আমাকে গুনতে হবে। সো আমি বলছি সংস্কার আমি চাই, বাট এভরিথিং হ্যাজ লিমিট। আমার এখন দরকার রাষ্ট্র বিনির্মাণ, আমার দরকার অর্থনৈতিক উন্নয়ন, আমার দরকার আইন শৃঙ্খলা উন্নয়ন। না, সংস্কার আলোচনার কথা আমি বলছি। সংস্কার তো আপনার আরেকটা হচ্ছে যে আপনি পার্লামেন্টকে ক্যান ইউ বাইন্ড দি পার্লামেন্ট।
আপনি 180 দিনের আমি মধ্যে একটু চাইলেন যদি এখানে- সুপ্রিমেসি জি, আপনি পার্লামেন্ট আমি ছেড়ে যদি- দেন। আপনি কিছু বলতে চাচ্ছিলেন এশরাফিল আলাদা খোরশেদ মাহমুদ চৌধুরী। সংস্কার যথেষ্ট হয়েছে শব্দটা না বলে আমি বলি সংস্কার কিন্তু চলমান, সংস্কার চলতেই থাকবে। Right. না না সংস্কার সংস্কার ও রাষ্ট্র বিনির্মাণ পাশাপাশি চলতে থাকবে। না যেটা লাইভে বলছি সংস্কারের আলোচনা যথেষ্ট হয়েছে বলছি, এখন ফোকাসটা দিতে হবে আমার মনে হয় সংস্কার চলতে বাস্তবায়নের থাকবে। সময় এসে গেছে। বাস্তবায়নের কিন্তু সময়। সংস্কার রাষ্ট্র বাস্তবায়নের পরিচালনার সময় ক্ষেত্রে এসেছে। কিন্তু অবশ্যই সরকারের এখন- কিছু প্রায়োরিটি সেট করতে হবে। সেটা ঠিক করতে মূল হবে, priority সেটাতে কিন্তু এখন যেতে হবে। আপনার প্রথম জিনিসটা আপনি দেখতে হবে কিন্তু এই সরকার কিন্তু একটা ভঙ্গুর একটা অর্থনীতি কিন্তু তারা ইনহেরিট করেছে। দিস ইজ এ প্রায়োরিটি। প্রথমত আপনার বেসিক্যালি অর্থনীতি ঠিক করতে হবে এবং জনগণের যদি আপনার জীবন মান উন্নয়ন করতে আপনার অর্থনীতির ফার্স্ট ফোকাস এখানেই হতে হবে এবং তাদের নিরাপত্তা, যেটা আগে বললাম। তো সংস্কার ইজ অনগোয়িং প্রসেস, এটা চলতেই থাকবে, প্যারালালি চলতেই থাকবে। কাজে এখানে কারো মনে হয় দ্বিমত নাই, এখানে মনে হয় সাব্বির ভাইয়ের আমার দ্বিমত মনে নাই, হয় মামুন ভাইয়ের দ্বিমত নাই। আমি নেপালের প্রসঙ্গটা আরেকবার আনতে চাই, নেপালের পার্লামেন্ট নেপালে দুটো নির্বাচনে point যেটি আমি নিয়ে যোগ কথা করি আপনার। বলছিলাম। দুটো point। জি। আমার মনে হয় যে এখানে যদি মোটা দাগে আপনি দেখেন, একটা হচ্ছে যে নেপালের তরুণরা সরকারের অংশ হয়নি, কনস্টিটিউশনের মধ্যে থাকতে চেয়েছে এবং সুশীলা যিনি দায়িত্ব নিল উনিও বলেন যে আমি আবার এক্স্যাক্টলি বলবেন 180 দিন বোধ হয় যে আমি 6 মাসের মধ্যে নির্বাচনে যাব। দ্বিতীয় হচ্ছে যে এরা কিন্তু মাঠে ফিরে গিয়ে ওই চ্যালেঞ্জটা নেওয়ার চেষ্টা করেছে যে আমি ভোটের মাধ্যমেই এই ক্ষমতার পরিবর্তনটা করতে চাই, রাষ্ট্র বিনির্মাণের কাজ করতে চাই। এটা একটা গ্যাপ যে আমাদের এখানে একটা প্রশ্ন, আমি জানি না এটার উত্তর কি, বাট প্রশ্নটা থেকে যায় তাহলে কি আমাদের সরকারের অংশ হওয়া যে তরুণরা নেতৃত্ব দিয়েছিল, যারা ভ্যানগার্ড বলছে বা পতাকাবাহী ছিল, অবশ্যই অন্য অন্য রাজনৈতিক ফোর্সগুলো ছিল, সেটা একটা ভুল স্ট্র্যাটেজি হয়েছে কিনা, এটা উত্তরটা আমার কাছে নেই। দ্বিতীয় হচ্ছে যে এই যে মাঠে গিয়ে ভোটের রাজনীতির চ্যালেঞ্জটা নেয়া, কি হয়েছে, তরুণরা অনেকেই বিতর্কিত হয়েছে, নানান জায়গায় ইনভলভ হয়েছে, পাওয়ার মব এর মধ্যে জড়িয়েছে, আমি বলছি না সবাই, বাট একটা বড় অংশ, সেটা কিন্তু তাদের যে পপুলারিটি ছিল, শুরুতেই তো তারা দাবি করেছে তারা সরকারের ক্ষমতার সাথে যুক্ত হবে। দ্বিতীয় পয়েন্ট আমার, যে পপুলারিটি ছিল সেটা কি ধরে রাখতে পেরেছে? সম্ভবত না। তাহলে যদি এই তরুণরা মাঠে গিয়ে রাজনীতি, আবার আরেকটা জিনিসও হয়েছে, এখন তরুণরা যে দলটির উপর সোয়ার করে যে সিটগুলো পেল, তাতে তো তাদের ভবিষ্যৎ, জামাতের যে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, তাতে তাদের ভবিষ্যৎ রাজনীতিতে প্রশ্নের সম্মুখীন হবে। আচ্ছা, তো নেপাল থেকে এই তিনটা পয়েন্ট আমি ডিফারেন্ট দেখি কনটেক্সটে। এই প্রসঙ্গে আমি যেতে চাই এশরাফিল খোরশেদ মাহমুদ চৌধুরী আপনার কাছে, যে এই যে নেপালের পার্লামেন্ট নির্বাচন, এটি থেকে আমাদের দেশের জেনজির যে দল, যে কথাটি বলছিলেন আব্দুল্লাহ আল মামুন, যে তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল, তার কথা থেকে আমি যেটা বুঝলাম যে শুরুতেই ক্ষমতার দিকে গিয়েছিল। বিএনপিও কিন্তু স্বীকার করে যে বিএনপি মানে তরুণদের যে নেতৃত্ব, সেখান থেকে গণঅভ্যুত্থানের পরে নতুন সরকার আসলো, এটি কিছুটা বিএনপির কথাতেও বোঝা যায়, তারা স্বীকার করে। কিন্তু বিএনপিকে আসলে এই তরুণদেরকে যথাযথ মূল্যায়ন করেছে এটা বলে স্বীকার না আপনি করতে মনে কোনো কারণ করেন নেই। কিনা? অবশ্যই একটা এখানে আপনার জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের একটা বিশাল বড় ভূমিকা ছিল, কিন্তু একটা বিষয় আমি বারবার আই থিঙ্ক রিইটারেট করা দরকার, মানে আপনার 5ই অগস্ট কিন্তু খালি তরুণদের বিজয় হয়নি, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের বিজয় হয়েছে। তরুণরা এটা নেতৃত্ব দিয়েছেন এবং যারা নোটেবল ফেসেস ছিল তারা তরুণ ছিল, এটা ঠিক আছে, কিন্তু ইভেনচুয়ালি কিন্তু প্রতিটি শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের সকল মানুষেরই বিজয় হয়েছে। আপনি যদি নেপালেও দেখেন, নেপালে যদি বলা হচ্ছে জেনজি, একটা পার্টিকুলার গ্রুপের নেতৃত্বে কিন্তু কখনো কোনো গণঅভ্যুত্থান সফল হয় না। এটা একটা বিশাল, এটা একটা বড় একটা জিনিস, ঠিক আছে, এবং এটা বাংলাদেশে কিন্তু তাই হয়েছে। শুরুটা তরুণরা করেছিল, পরে মানুষ, সাধারণ মানুষ যুক্ত অবশ্যই, হয়েছে। এবং এবং বিএনপি মূল্যায়ন করছে যারা ছিল। বিএনপি তো আমাদের কিন্তু দল থেকে অলমোস্ট 500-র অধিক মানুষ কিন্তু নিহত হয়েছেন, হাজার হাজার আমাদের নেতাকর্মী আহত হয়েছেন কিন্তু, ঠিক আছে, এবং গত 17 বছর এবং 5ই অগস্টে কিন্তু মানে আপনার তো আর একদিনে হয়নি, 5ই অগস্টের পিছনে 15-17 বছর একটা প্রেক্ষাপট ছিল, হ্যাঁ, যেখানে বিএনপি একটা বড় ভূমিকা ছিল, ঠিক আছে। কাজে সব কিছুর সকল পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বলতে পারি 5ই অগস্ট হয়েছে। কাজে আমার মনে হয় যেটা আমরা বারবার জেনজিকে এটা ক্রেডিট করা, আমার মনে হয় এটা ভুল। আর একটা জিনিস হলো আমরা বারবার ভুল করছি কিন্তু বাংলাদেশে, আমরা ইউথ বলতেই খালি জেনজি ভাবছি। জেনজি ইজ নট দ্য অনলি ইউথ, ঠিক আছে, আপনার জেন এক্স আছে, মিলেনিয়ালস আছে, ইউথের অনেক একটা বড় গ্রুপ আছে কিন্তু ইয়াংরা আছে। সো এখানে খালি একটা জেনজি মুভমেন্ট হিসেবে ক্যাটাগরাইজ করা, ইউথ মুভমেন্ট ক্যাটাগরাইজটা ভুল। ইউথের একটা বড় ভূমিকা ছিল এবং আমি বিএনপি এটা কিন্তু আমরা বিশ্বাস করি এবং আমরা জুলাই তো যে স্পিরিটটাকে মনে প্রাণে ধারণ করি, জুলাইটা বিশাল বড় পার্ট তো আমরা সেভাবে মূল্যায়ন করা গেছে কিনা, মানে সরকার ক্ষমতা গঠন করেছে বিএনপি, কিন্তু তারপরে এই যে জেনজি বলেন, তারপর মিলেনিয়াল বলেন, এই
তরুণ সমাজ যারা আর কি নতুন স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে আসলে মূল্যায়ন করা সম্ভব হয়েছে না, না, কিনা? এই মূল্যায়ন কথাটা যদি বলেন আমাকে। মূল জিনিসটা কি হচ্ছে আমাদের ম্যানিফেস্টোতে আপনি যদি দেখেন আমরা কিন্তু একটা হিউজ এমফেসিস দেওয়া হচ্ছে তরুণদেরকে। যুব উন্নয়ন নীতিমালার কথা আমরা বলছি, স্কিল ডেভেলপমেন্টের কথা, তরুণদের কিন্তু সেন্টার করে আমাদের ইশতেহার একটা বড় পার্ট কিন্তু তরুণদেরকে সেন্টার করে, আমাদের 31 দফার এক বেশ কয়েকটি দফা কিন্তু তরুণদেরকে সেন্টার করে। কারণ আমরা জানি যে তো আগামীর প্রজন্ম বাংলাদেশ গড়বে তারাই, কাজে তাদেরকে আমাদের গড়ে তুলতে হবে, এটাই তো মূল্যায়ন। ঠিক আছে, এখন নির্বাচিত হয়ে যারা তাদের জনগণের ভোটে আসতে হবে, এখানে তো বিএনপির আর কিছু করার নেই। এবং বিএনপিতে অনেক তরুণরা কিন্তু এবার কিন্তু সংসদে এসছে। ঠিক আছে, এবং আমি নিজে একজন তরুণ মনে করি, আমি কিন্তু বিএনপিতে কাজ করছি, তরুণ হিসেবেই কাজ করছি, আমি পলিসি লেভেলেই কাজ করি, আমাকে সেই স্পেসটা দেওয়া হয়। কাজে ধীরে ধীরে তো আমরা সেখানে যাব। ঠিক আছে, তো আমি মনে করি আমরা একটা মোটামুটি তরুণদের ক্ষেত্রে বিএনপি অবশ্যই আমরা মূল্যায়ন করি, কিন্তু আমরা খালি এটা মনে করি না যে খালি তরুণদের দ্বারাই কিন্তু 5 আগস্ট ঘটে, এটা আমরা মনে করি না। মানে আপনি মনে করছেন সবার অংশগ্রহণে সেটা হয়েছে 5ই আগস্ট সফল হয়েছে, 5ই আগস্টের ঘটনাটি ঘটেছে। নেপালেও কিন্তু তাই, নেপালে ওরা জেনজির কথা বলছেন, তার যারা কিন্তু ফোরফ্রন্ট বারবার যে অভিযোগটি আসছে সেই অভিযোগ নিয়ে শিববির আহমেদ আপনার কাছে আসতে চাই যে নেপালের তরুণ সমাজ সফল হয়ে গেল কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ ব্যর্থ হয়ে গেল, এর কারণ আমি জিনিসটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই যে নেপালে যেটা হয়েছে, নেপালে একটা রাজনৈতিক দল যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে বলা হয় বালেন্দ্র শাহ বা বালেন শাহের আরএসপি পার্টির ইয়ে থেকে, এবং নির্বাচনে এই পার্টিটা মেজরিটি ভোট পেয়েছে সোফার যতটুকু দেখা যাচ্ছে, এবং তাদের নির্বাচনী ক্যাম্পেইনে দেখা যাচ্ছে তাদের ক্যাম্পেইনগুলো ছিল পরিবর্তনের পক্ষে এবং দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন। তাদের সাথে তরুণরা ছিল এবং শহরের ভোট তারা বেশি পেয়েছে। কাঠমান্ডুতে তারা মেজরিটি পাবে দেখা যাচ্ছে, 14টা আসনে তারা এগিয়ে আছে এরকম দেখা যাচ্ছে। এখানে আরএসপি কিন্তু কোনো নতুন পার্টি না। আরএসপি 2022 সালে গঠিত হয়েছে এবং তারা মেয়রাল ক্যান্ডিডেট ছিল, এই বালেন শাহ কিন্তু কাঠমান্ডুর মেয়র ছিল, তার মানে নতুন কোনো পার্টি না। তো জনগণ গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিজয়ী করেছে, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে তরুণরা, নারীরা, এবং নারীদের কথা আমি জানি না স্পেসিফিক, তরুণরা এবং শহরের ভোটাররা এই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আমি যদি এটাকে বাংলাদেশের সাথে তুলনা করি, আমি মনে করি আমি এটাতে দেখি না, বৈপরীত্য দেখি না। আমি মনে করি বাংলাদেশেও আমি যদি দেখি জামাত জোট বা এনসিপি জামাতের জোট, সেই জোটের যে নির্বাচনী ক্যাম্পেইন ছিল, জামাতের আবার একদম কি ফিচার ছিল যে দুর্নীতি বিরোধী, চাঁদাবাজি বিরোধী ক্যাম্পেইন তারা করেছে, নির্বাচনের ভোটের জন্য পরিবর্তনের পক্ষে ক্যাম্পেইন করেছে। আমার একটা প্রশ্ন চলে আসছে আসলে, আমি পয়েন্টটা শেষ করি, একটু বলেন। কথা বলবো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি, তো আপনি তো শহরে বাংলাদেশের ঢাকায় তো তিনি জিততে পারেন নাই। আমি আসছি সেই পয়েন্টে, আমি সেই পয়েন্টে আসছি। আপনি কাঠমান্ডুর কথা বলছিলেন। আমি যদি বলি যে তারা তরুণদের, শহরের ভোটারদের ভোট পেয়েছে পরিবর্তনের পক্ষে, দুর্নীতির বিপক্ষে তাদের ক্যাম্পেইন ছিল। এবং বাংলাদেশে আমরা যদি দেখি জামাত এবং এনসিপির যে ক্যাম্পেইন ছিল সেটা ছিল দুর্নীতির বিপক্ষে, পরিবর্তনের পক্ষে। এবং জামাতের আপনি সারা দেশে ভোটে যদি রুরাল আরবান তুলনা করেন, তা জামাত কিন্তু আরবান এরিয়ায় ভোট বেশি পেয়েছে। এবং প্রথমবারের মতো ঢাকায় জামাত 15টার মধ্যে 7টা আসনে জয়ী হয়েছে, জামাত এবং জোট এনসিপি সহ। এটা অতীতে কখনো হয় নাই। অতীতে সবসময় হয়েছে যে দল ক্ষমতায় এসেছে সে দল হচ্ছে ঢাকার আসন সব জিতেছে, 1-2টা ছাড়া। এবারেই প্রথম এসে যে ঢাকার মানুষ, শহরের মানুষ যেমনটা জামাতের পক্ষে, পরিবর্তনের পক্ষে, বা তরুণরা এখানে ভোট দিয়েছে, নারীরা ভোট দিয়েছে। তো আমি এটাকে দেখতে চাই যে বাংলাদেশের যে নেপালের যে আরএসপি, এটাকে আমি কম্পেয়ার করতে চাই বাংলাদেশের জামাতের সাথে, যে গণ অভ্যুত্থানের পক্ষে সত্যিই গণ অভ্যুত্থানে যারা লিড দিয়েছে, যদিও ছাত্ররা লিড দিয়েছে, তারা পরবর্তীতে এসে একটা দল করেছে, কিন্তু তার আগে আমরা যদি নেতৃত্ব দেখি তাহলে এখানে মেলাচ্ছেন, কিন্তু আমি আসলে মেলাতে চাই তরুণ সমাজের সাথে। আমি এটা দেখি বাংলাদেশে এনসিপি তো জামাতের সাথে আছে। এখন আমি দেখি যে বাংলাদেশে নেপালের তুলনায় বাংলাদেশে যদি গণঅভ্যুত্থানের দল বা পক্ষের দল যারা লিড করেছে, এদের মধ্যে জামাত অন্যতম একটা শক্তি, যেটা ওখানে আরএসপি হয়েছে। এবং জামাত অতীতে কখনো ক্ষমতায় ছিল না, যেটা আরএসপিও কখনো ক্ষমতায় ছিল না। এবং জামাতও এই অভ্যুত্থানের পরের দল না, আরএসপি অভ্যুত্থানের পরের দল না। এনসিপি অভ্যুত্থানের পরে দল করেছে, ছোট দল, এদের দল গঠন করার নানান চ্যালেঞ্জ তাদের হাতে ছিল। তারা জামাতের সাথে এসে, জামাত এবং এনসিপি মিলে এখানে ভালো করেছে, এবং শহরে তারা অলমোস্ট 50-50 ভোট পেয়েছে, যেটা গ্রামের তুলনায় বেশি পেয়েছে। তার মানে আমি মনে করতেছি এনসিপি বা জামাত এখানে ফেল করে নাই, বরং এই বালেন শাহ যেটা করেছে, বালেন শাহ যে সফলতা পেয়েছে, বাংলাদেশে জামাত এনসিপি সেই সফলতা পেয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে। সো বাংলাদেশের মানুষও গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিকে ভোট দিয়েছে, এবং এইটা জামাতের 10-12% একটা দল 40% ভোট, অলমোস্ট 40% ভোট পেয়েছে তাদের জোট। তার মানে আমি মনে করি এটা, কিন্তু আসনের জায়গায় এখানে বিএনপি মেজরিটি পেয়েছে, সেটা ঠিক আছে। গণঅভ্যুত্থানে বিএনপির অংশগ্রহণ ছিল, ছিল ডেফিনেটলি, গত 7 বছর আন্দোলন ছিল, কিন্তু
নেতৃত্বের জায়গায় যদি বলেন তাহলে জামাত সমর্থিত ছাত্র সংগঠন এবং এনসিপির ছাত্র সংগঠনের নেতারা ছিল, যেটা বিএনপি হয়তো লিডারশিপে ছিল না, কিন্তু ফিল্ডে ডেফিনেটলি তাদের হিউজ অবদান ছিল। তাছাড়া গণঅভ্যুত্থান সম্ভব হতো না, যেটা ইসরাফিল ভাইও বলেছেন। তো আমি এটাকে দেখি এখানে এখন যদি বলেন যে তাহলে নেপালে বালেন শাহ ক্ষমতা আসতে পারলো, বাংলাদেশে কেন এনসিপি জামাতের জোট ক্ষমতা আসতে পারলো না, এটা একটা বড় পয়েন্ট হচ্ছে ওখানে কিন্তু পুরাতন দলগুলোকে তারা ভোট দেয় নাই। বাংলাদেশেও যদি ওখানে কেপি শর্মা ওলির দল নির্বাচন করেছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করে নাই। যদি বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করত তাহলে বিএনপি একক মেজরিটি পেত না, কারণ আওয়ামী লীগ অনেকগুলো আসনে জিততো বা কিছু আসনে জিততো, কিছু আসনে ভোট কাটতো এবং বিএনপি জিততো না। তার মানে বিএনপি এবং আওয়ামী লীগের পুরাতন দলগুলোকে ছেড়ে দিয়ে মানুষ জামাত এনসিপি জোটকে ভোট দিত, কিন্তু বাংলাদেশে এটা হয় নাই শেখ হাসিনার কারণে। কারণ শেখ হাসিনা ব্রুটাল আচরণ করেছে জুলাইয়ে, এবং যে কারণে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং শেখ হাসিনা ইলেকশন করতে পারে না। কিন্তু কেপি শর্মা ইলেকশন করতে পেরেছে, এই কারণে নতুন দল গণঅভ্যুত্থানের পক্ষে দল। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ইশরাফিল হোসেন মাহমুদ চৌধুরী, এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চান কিনা? তার মন্তব্যের সাথে কি আপনি একমত? দেখেন, মূলত কি হতে পারতো না বলে কি হয়েছে এটা দেখাটাই বেটার। সো বিএনপি 2/3 মেজরিটি নিয়ে জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়েছে, দিস ইজ রিয়ালিটি। ঠিক আছে, এবং এখানে এনসিপি কিছু সিট পেয়েছে, জামাত অপোজিশন, ঠিক আছে। কিন্তু মূল জিনিসটা হলো কি, যে পয়েন্টটা আপনি বলছিলেন, আমি যদি যেমন আরএসপি নেপালে সরকার গঠন করবে, এবং একটা জিনিস কিন্তু ক্লিয়ার, তারা 2022 সালে কিন্তু দল গঠন করেছে। তার মানে তারা গত 4 বছর কিন্তু মাঠের রাজনীতি করে গেছে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এবং সেই মাঠের রাজনীতির ফলটা কিন্তু তারা পেয়েছে, যেটা এনসিপি করেনি। এনসিপি প্রথমে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, ঢুকেছে কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত হয়েছে, এবং অনেক পরে রাজনৈতিক দল করেছে। ঠিক আছে, কাজে এইটা হলো মূল ডিফারেন্সটা। ঠিক আছে, কাজে এই ক্ষেত্রে আমি বলবো আরএসপি যেটা করতে পেরেছে সেটা এনসিপি করতে পারে নাই। ঠিক আছে, আরএসপি 4টা বছর রাজনীতি করে তারা বেসিক্যালি মানুষের সাথে কানেক্ট করতে পেরেছে এবং তার নির্বাচনে জয় হয়ে এসেছে, এটা হলো মূল জিনিস। আচ্ছা, আমি এখানে একটু জানতে চাচ্ছি যে কথাটা বারবার জিজ্ঞেস করছি, যে আসলে আমাদের দেশের যে তরুণ সমাজ, তারা প্রথমেই ক্ষমতার যাওয়ার কারণে কি মানুষের কাছে জনপ্রিয়তা হারিয়েছে কিনা? এইটা তো একটা রিসার্চের বিষয়। আমি তো প্রথমে ওই প্রশ্নটা আমিই তুললাম যে যদি সাব্বিরের আর্গুমেন্ট আমি নেই যে একটা অভ্যুত্থানের পক্ষের শক্তিকে সাথে নিয়ে নেপালে সাকসেসফুল হয়েছে, তাহলে তার একটা মেজর ডিফারেন্সের জায়গাটা হচ্ছে সরকারের যাওয়া বা না যাওয়া, এবং অনেক অভিযোগ কিন্তু উঠেছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তাহলে ওই জায়গাটা যদি না গিয়ে পলিটিক্সে থাকতো, ওই ইস্যুটা নতুন দল গঠনে যদি নাও যায়, এবং এই বালেন্দ্র শাহ কিন্তু একেবারে রাস্তার মধ্যে নেমে ওই সময় যোগ দিয়েছে তা না, তাকে ইনভাইট করা হলেও মিছিল মিটিংয়ে ভাবে অংশগ্রহণ করেনি, স্টেটমেন্ট দিয়েছে, সাপোর্ট দিয়েছে, তার দলেরও একটা সাপোর্ট ছিল, কিন্তু এরা ওই জায়গাটায় গুরুত্ব দিয়েছে। কিন্তু সরকারে যখন চলে গেলেন আপনি, তখন তো একটা ইস্যু তৈরি হবে। সেকেন্ড হচ্ছে যে যেমন এখানে বলা হচ্ছে যে এটা শিবির বললো যে দুর্নীতি চাঁদাবাজি ছিল এনসিপি এবং ইয়ার প্রধান অস্ত্র বিএনপিকে ঠেকানো। তো বাংলাদেশের মানুষ তাহলে দুর্নীতি চাঁদাবাজিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, 212টা সিট অ্যাকসেপ্ট করা বলে না। তার মানে হচ্ছে যে প্রশ্ন আপনি করছেন এইটা গুরুত্বপূর্ণ। জামাত তাদের যে পলিটিক্যাল লেগেসি, ইন্ডিপেন্ডেন্স, উইমেন ইস্যুতে তাদের অবস্থান, কর্মসংস্থানের ক্ষেত্রে অবস্থান, বা তাদের রাজনৈতিক পরিবেশ, জামাত আসলে ভালো করেছে। একটা দল কখনোই তাদের রাজনীতিটা সবসময় জোটবদ্ধ থেকেছে, একটা ইস্তেহারি পূর্ণাঙ্গ ক্ষমতা যাওয়ার মতো ইস্তেহার করার অভ্যস্ততা ছিল না। না, এটা তো আমি খুব ভালো করেই বলছি যে একটা দল পূর্ণাঙ্গ ইস্তেহার দিতে পেরেছে, একটা ডেভেলপমেন্ট সম্মেলন করেছে, এই জিনিসগুলো কিন্তু জামাতের জন্য প্রথম, এবং এটা একটা ক্ষমতা যাওয়ার মতো করে নিজেকে তৈরি করা, বড় দলের সাথে যুক্ত না হয়ে অন্য একটি দলকে, মানে নিজেরা ফ্রন্টে থেকে আরেকটি দলের সাথে যুক্ত হয়েছে। সীমাবদ্ধতাটা আবার বোঝা উচিত ছিল যে আপনি যখন যাচ্ছেন আপনার স্ট্যান্ডটা কি হবে। আপনি একটা ধর্মভিত্তিক দল থেকে পুরো ট্রান্সফর্ম হয়ে মিড সেন্টারে আসতে চেয়েছেন, সেটা কতটুকু রিস্কি হয়ে গেল কিনা, বা আপনি তরুণদেরকে যে নিলেন ওটা কি নিঃশেষ হয়ে যাওয়া তরুণদের গ্রুপ কিনা যাকে আপনি সাথী করলেন। আবার তরুণদেরও ভাবনা রয়েছে, প্রশ্ন আমি রেখে গেলাম, আজকে হয়তো উত্তরটা দেওয়া কঠিন হবে, যাদের যে দলটির ধর্মে ভিত্তিক রাজনীতির অভিজ্ঞতা বা যাদের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের সাথে যুক্ত হয়ে আপনি আবার যতটুকু পেলেন ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে গেলেন। এই প্রশ্নটার উত্তর আমরা শিবির, জনাব শিবির আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি মনে করেন কিনা? না, আমি মনে করি যে জামাত নিঃসন্দেহে তো এবার এটা একটা ল্যান্ডস্লাইড ভালো করেছে নিঃসন্দেহে, এবং
জামাত নারীদের ভোট বেশি পেয়েছে, যেটা ওভারওয়েলমিং একটা ব্যাপার। নারীদের ভোট জামাত বেশি পেয়েছে, তরুণদের ভোট পেয়েছে এবং শিক্ষিত জনগোষ্ঠীর ভোট বেশি পেয়েছে, যেটা আগে এত সার্ভে বেশি ভোট পেয়েছে? রাইট, বিএনপি কি তুলনামূলক আচ্ছা, আমি আচ্ছা। বলছি না, না তাহলে না আমি বলছি জামাত যে জামাতের আপনি যদি নারী ভোট এবং পুরুষ ভোট দেখেন, পুরুষদের তুলনায় জামাত নারীদের ভোট বেশি পেয়েছে। এটা নেত্র নিউজ করেছে, আপনি follow করবেন নেত্র নিউজ, এবং আমি নিজে অ্যানালাইসিস করব। তরুণ বেশি পায়, তাহলে বিএনপি জামাত যে ভোট পেয়েছে, জামাত তো ভোট পেয়েছে, জামাত যে ভোটটা পেয়েছে, জামাতের যে ভোট পেয়েছে, জামাত সর্বসাকুল্যে ভোট এটা তো পেয়েছে good satisfactory 40%-এর point, এটা তো মতো। খুব ভালো point জামাতের জন্য। বিএনপি ভোট পেয়েছে আত্মতৃপ্তির মতো 50-51%। তো ডেফিনেটলি তো বিএনপি তো অ্যাবসলিউট মানে না, এটা তো জামাতের খুশি হওয়ার বেশি। মতো point। ভালো আমি ভোট সেটা পেয়েছে। বলছি যে জামাত যে তরুণদেরকে তার পলিসি দিয়ে কনভিন্স করতে পেরেছে, নারীদেরকে কনভিন্স করতে পেরেছে, শহরের শিক্ষিত জনগোষ্ঠীকে কনভিন্স করতে পেরেছে, এই যেখানে তো ঢাকায় এত ভালো করেছে। তো নিঃসন্দেহে আমি মনে করি যে এটা জামাতের জন্য একটা বড় সাকসেস, এবং জামাতের যে পলিসি, জামাত যে দেশের জন্য যেটা জামাত provide যেগুলো করছে, আসনে যেগুলো জিতেছে, করছে, ওখানে বিদ্রোহী প্রার্থী এখানে- কতটা আসনে ছিল বিএনপির? এইটা তো কোনো 32টা তো অ্যানালাইসিসের জিনিস সেটা না। আমার একটু কনসিডারেশন নিতে হবে যে আমার সেটা মনে আমার হয় না। কতটুকু এটা- ভোট এটা- দিয়েছে না এটা দিয়েছে। ম্যাটার করে না। সব না, ওই নির্বাচন, তার ভোটগুলো- মানে না, না, আমি আপনার পজিটিভলি ব্যর্থতা বলছি। যদি না, থাকে- না, আমি পজিটিভলি বলছি, বিএনপির ওই ভোট কাটাটা তো জামাতের পক্ষে গেছে এক ধরনের। বিএনপির সাংগঠনিক নির্বাচন এটা হবে। ব্যর্থতা যে তারা না, পারেনি। right, right. এখন বিএনপি আমাদের যদি বাদ দিয়ে বিদ্রোহী দেন থাকে- 32টা সিট হয়ে যায়। না, বিএনপি যদি আপনার 36টা। না, এটা অন্যভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন। এটা তো দল হিসেবে তার মানে বিএনপি ভোটে যেহেতু বন্যা হয়ে গেল জামাতের, তো ভোটগুলো তো কোথা থেকে কি হলো? জামাত আসন কম পেয়েছে, 68 আপনি বলতে পারেন, কিন্তু জামাত প্রায় 40% ভোট সেটা, পেয়েছে। সেটা। 40% ভোট মানে হচ্ছে আগে আমরা না 40% ভোট পেয়ে মহিলাদের ক্ষমতায় বিষয়ে চলে অবস্থান আসতেছে। কি হবে, স্বাধীনতা অবস্থান না, কি হবে, মহিলাদের অর্থনীতি ভোট কি হবে, আমার মনে এগুলো হয় নিয়ে ঠিক মহিলাদের করলে ব্যাপারে একটা ভালো জামাত অবস্থা যাবে মহিলাদের জামাত। ব্যাপারে জামাত মনে হয় মহিলাদের কনভিন্স করতে পেরেছে, মহিলারা ভোট দিয়েছে, কারণ আচ্ছা। জামাত পুরুষদেরকে কনভিন্স করা দরকার ভোট দেওয়ার ব্যাপারে। আমি এটা মনে করি মহিলাদের বেশি কনভিন্স করতে ফেলছে। মহিলারা জামাতকে ভোট দিয়েছে অনেক। সেটা কি এটা- কর্মঘণ্টা কমিয়ে বাসার মধ্যে আসলে আসলে এটা কোন দিয়েই ব্যাপারে করুক। কনভিন্সড হয়েছে? ফ্যামিলি কার্ড থেকে কনভিন্সড হয়েছে নাকি এইদিকে কনভিন্সড হয়েছে না। জামাতের কারণে? যে অফিসে যাব না, বা আপনাদের কর্মঘণ্টা মতামতটা কমানো, বা জানতে চাই। সর্বোচ্চ নেতৃত্বে যাব না। ফলাফল কি বলে? বিএনপির পলিসি নিয়ে জনগণের কাছে গিয়েছে, জামাতের পলিসি নিয়ে গিয়েছে, দেশবাসী যেভাবে অ্যাকসেপ্ট আমি করেছে। বিএনপি তো সাধারণত 200 দুঃখিত। 200 আমার আসন একটা পেয়েছে, statement তার মানে যে সর্বোচ্চ বিএনপিকে নেতা হতে পারবে না বা কর্মঘণ্টা কমানো, এই সেই- দুটো স্টেটমেন্টে অনেক ভোট আসলে কেটেছে। এটা আপনার পারসেপশন হতে পারে। নাহলে সেটা এত ভোট পায় definitely। বিএনপি পায় কি হবে? তো বিএনপির ভোট, বিএনপি বাংলাদেশের বড় দল, অতীতে ক্ষমতায় ছিল, 2-3বার করে ক্ষমতায় ছিল। বিএনপির গ্রাসরুট লেভেল পর্যন্ত নেতা আছে যারা অতীতে বারবার নির্বাচিত হয়েছে। জামাতের 90% নেতারা এবারেই প্রথম নির্বাচন করেছে, জামাতের যে ক্যান্ডিডেটরা ছিল। সো এখানে অনেক লিমিটেশন আছে। জি, আচ্ছা, আমরা একটু ভালো হয়ে গেছে। অন্য একটা প্রসঙ্গে প্রোগ্রামের আসতে প্রতি চাই। ভয় ডক্টর পেয়ে শিবির আহমেদ, ধন্যবাদ আপনাকে। ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে আসবো। ইরান ইসরায়েল যুদ্ধ, এই হরমুজ প্রণালী দিয়ে 20% জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর একটি দেশে আসলে দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? বাজারকে স্থিতিশীল রাখা সম্ভব? দেখেন, যুদ্ধ তো কাম্য নয়, এবং এই যুদ্ধের প্রভাব পুরো দেশে, পুরো গোটা বিশ্বেই পড়বে। বাংলাদেশ তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, আমরা উই আর পার্ট অফ দিস গ্লোবাল ওয়ার্ল্ড। সো আমাদের এখানে তো কিছু ইম্প্যাক্ট পড়বেই। আপাতত দৃষ্টি সেটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের যেটা আমি দেখছি বিভিন্ন পেপারে, যে আমাদের জ্বালানির একটা মজুদ আছে আপাতত, এবং এটা আপাতত এইসব প্রাইস লেভেলে এটা কোনো আমি রিফ্লেকশন দেখছি না। তবে হ্যাঁ, যুদ্ধ যদি একটা লম্বা সময় কন্টিনিউ করে, তখন হয়তো এটা একটা বিরূপ প্রক্রিয়া, মানে আগামী 2 মাসের মতো বলা যাচ্ছে যে মজুদ আছে, এরকম একটা কিছু। এবং আমরা যদি দেখি যে পেট্রোল অকটেন আমদানি করার প্রয়োজন হয় না, তো মূলত চাহিদা আসলে ডিজেলের থেকে যায়, এবং সেটি নিয়ে ডিজেল একটা মনে প্রশ্ন ইম্পোর্ট থাকছে। করা হয়েছে, আমি যা দেখলাম। কিন্তু আমি এখন পর্যন্ত আপনার বেশি জানি যে প্রাইস স্থিতিশীল আছে। তবে হ্যাঁ, মানে লং রানে একটা বিরূপ মানে প্রভাব পড়তেই পারে। সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাবো আমরা কতটা প্রিপেয়ারনেস মূল কাজ এখন আর কি। ওই ক্ষেত্রে আমাদের নিজেদের যেটা, আমরা যে আমদানি নির্ভর, এটা ঠিক। সরকার কিভাবে চিন্তা করছে যে কিভাবে আসলে এই কোনো ঝামেলা হলে কোনো প্রিপারেশনটা কিভাবে নিচ্ছে? মজুদ রাখাই কি সমাধান কিনা, বা দেখেন, কি আপনার পরিকল্পনা? জ্বালানির যে সমস্যাটা আছে, এটা আপনার কখনোই স্বল্প সময় স্বল্পমেয়াদী কোনো চিন্তা ভাবনা করে ঠিক করতে পারবেন না। এই ধরনের গ্লোবাল যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, তাহলে এটা একটা পুরো বিশ্বে এটা প্রভাব হয়। কিন্তু আমাদের কিন্তু ইভেনচুয়ালি বিএনপি চিন্তাভাবনা কিন্তু লং রানে গিয়ে রিনিউয়েবল এনার্জি, এদিকে আমাদের যেতে হবে। আমাদের এটা নিয়ে আমরা কাজ করছি, এনার্জি মিক্স নিয়ে কাজ করছি, এবং ইভেনচুয়ালি আমাদের ফসিল ফুয়েলের উপর যে ডিপেন্ডেন্স, এটা কমিয়ে আনতে হবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। শর্ট টার্মে আমরা হ্যাঁ আমাদের জানেন আমদানি করতেই হবে, এবং কোনো যদি এই যুদ্ধ একটা লম্বা সময় থাকে, একটা কিছু প্রভাব পড়বেই। ওই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা মার্কেটটাকে রেগুলেট করবো কেমন করে। এবং একটা জিনিস হচ্ছে কি, আমি এখন যেটা দেখছি মার্কেটিং একটা প্যানিক বাইং চলছে মূলত, যেটা আছে। সো সেটা তো একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, সেটা দেখছি কিছুটা ম্যানেজ হয়েছেও। ঠিক আছে, আমি আপাতত দৃষ্টিতে আমি যা দেখছি যে আমাদের এখন মূল কাজটা হবে মার্কেটটাকে স্থিতিশীল রাখা,
এবং অল্টারনেটিভ সোর্স আমাদের দেখতে হবে। আচ্ছা, অল্টারনেটিভ সোর্স বলতে আমি যদি হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো বাদে মিত্র সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই। তবে এর বাইরে থাকা দেশগুলো, মানে আমরা আসলে এর মধ্যেই পড়ছি যে আমাদের এখানে জাহাজ আসতে কোনো অসুবিধা নেই। আপনি বলছেন বিকল্প কোনো ব্যবস্থার কথা, বিকল্প ব্যবস্থা কি হতে পারে? দেখেন, আপনি যদি এখন ওয়েস্ট না দেখে আপনার ইস্টের দিকে দেখতে হবে। ওপেন মার্কেট বাইং তো খোলা আছে স্যার, আপনি লোড করা জার্নালি থাকে, ওপেন মার্কেট বাই করুন, যেটা আমরা করলাম গত কয়েকদিন ইয়ার মধ্যে। ওপেন মার্কেট বাইং তো আপনি করতে পারেন। আমাদের সমস্যাটা অন্য জিনিস, সেটা হচ্ছে আমরা উই বাই মোস্টলি বাই ক্রেডিট। এটা আলোচনা হচ্ছে কিনা আমি জানি না টক শোতে। আমরা ক্রেডিট বাইং করতে চাই, এবং সরি মাঝখানে ঢুকে গেলাম। ক্রেডিট বাইং করতে গেলে তখন আপনার তো ওপেন মার্কেট থেকে ওই আমাদের নিজেদের জন্য সক্ষমতা নেই, আবার সিরিয়াস সাবসিডি দিতে হয়, তখন এটা ডিফিকাল্ট হয়ে যায়। আবার আপনার ওই নিউজটা আমি দেখলাম যে ওটা তো আপনি পড়লেন, আমি আপনাদের স্ক্রল দেখলাম যে সবকিছুই বন্ধ করে দিয়েছে। আবার যদি আমি ঠিক বাংলাটা পড়ে থাকি, না বন্ধ করে দেয়নি আসলে। আমি আপনাদের নিউজের মধ্যে স্ক্রলে দেখলাম যে কোনো কিছু চলাচল করতে দিবে না। আচ্ছা, আমি সবশেষ নিউজ যেটা আমার কাছে আছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলোর জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বাট বাকি দেশগুলোর জন্য এটা পড়বেই। তবে ওপেন বাইং এ যেতে হবে, এবং ওপেন বাইং এর আপনার হরমুজ প্রণালীর বাইরে যেটা আপনি বলছেন 20% এর বাইরে ফ্লোটিং বাইং হয়, এবং সেগুলো পার্টিকুলারলি সিঙ্গাপুর কোম্পানিগুলো কন্ট্রোল করে, দুবাই ভিত্তিক কোম্পানি কন্ট্রোল করে। এর বাইরে ইউরোপিয়ান, জার্মানি কিছু কোম্পানি ওয়েস্টের থেকে সোর্সটা না দেখে এখন মোস্ট ইস্টের দিকে সোর্সটা আমাদের ডাইভার্ট করতে হবে এই সাইডে। আচ্ছা, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে 2,80,000 টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিপিসি, যার কিছু অংশ আসলে দেশে আসতে শুরু করেছে। তো বলা যায় যে আমদানি হচ্ছে, কিন্তু সরকার যে কথাটা বলছে যে মজুদ রয়েছে বা আসার সোর্সটা রয়েছে, এটা কি আসল চিত্র নাকি? মানে অনেক সময় হয় না যে নতুন সরকার গঠনের পর জ্বালানি নিয়ে কোনো শঙ্কা যেন তৈরি না হয়। না, আসল চিত্র না হওয়ার তো কোনো কারণ নাই। আপনি যদি দেখেন এখনো ফুয়েল প্রাইস কিন্তু স্টেবল আছে, ঠিক আছে? আপনার তো ফুয়েল প্রাইস বাড়া শুরু করে, যদি শর্ট থাকে তাহলে ফুয়েল প্রাইস বাড়া শুরু করতো, কাজে এখন স্থিতিশীল আছে, তার মানে আমাদের মজুদ আছে, এটা ভেরি ক্লিয়ার। এখন দেখতে হবে ভবিষ্যতে গিয়ে এই যুদ্ধটা কতদূর মানে গড়ায়, এটা হলো মূল জিনিস। তখন আমাদের আরও অল্টারনেটিভ ব্যবস্থা দিকে যেতে হবে। এখন পর্যন্ত যেটা সরকার ক্লিয়ারলি বলেছে যে আগামী 2 মাসের জন্য মজুদ আছে, এবং আমরা সেই জায়গাতে কিন্তু আছি এখন। এবং জনগণকে কিন্তু অনেক ক্ষেত্রে এখানে আপনার করা হয়েছে, মানে বলা হয়েছে যে এখানে এখানে কোনো প্যানিক বাইংয়ে কেউ ইন্ডালজ না করে। আচ্ছা, ধন্যবাদ ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। একেবারে শেষ পর্যায়ে আছি, ডক্টর শিবির আহমেদ, আপনি যদি কিছু যোগ করতে চান। না, এখানে তো এটা আমাদের জন্য কনসার্নের ব্যাপার, যেটা ইসরাফিল ভাই বলছেন। নিঃসন্দেহে আমাদের শুধু জ্বালানি না, আমি মনে করি আমাদের রেমিটেন্সেও একটা প্রভাব পড়তে পারে, কারণ আমাদের গালফ কান্ট্রিগুলোতে আমাদের হিউজ আমাদের হিউজ এক্সপোর্টের ক্ষেত্রে অলরেডি কস্ট বাড়া শুরু হয়ে গেছে, আমি যতদূর অবজার্ভ করেছি। কারণ আমাদেরকে এখন লং রোডে যেতে হচ্ছে, আমাদের এক্সপোর্টও কিন্তু বিশেষ করে আরএমজি হরমুজ দিয়ে যায়। সো আমাদের এখন লং রোড দিয়ে যেতে হচ্ছে, সিঙ্গাপুর হয়ে ওই দিক দিয়ে। সো এইটা কস্ট বাড়া, এবং জ্বালানি যদি কোনোভাবে ক্রাইসিস তৈরি হয়, তাহলে আমাদের আরএমজি সেক্টরে একটা অস্থিরতা তৈরি হবে, কারণ যে কোনো ইয়ের ক্ষেত্রেই হবে, ইনপুট কস্ট বাড়বে, জ্বালানি কারণ প্রোডাকশনে কমে যাবে, এবং ইভেন ফ্লাইটের যে রিরুট হচ্ছে, আমাদের কার্গো যেগুলো ইয়েতে যাওয়ার কথা, সেগুলো ফ্লাইট রিরুট হচ্ছে অনেকগুলো, মানে 74 ফ্লাইট অলরেডি ক্যান্সেলড হয়েছে সোফার। সো এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর প্যানিক যেটা হচ্ছে, আমি আজকে এই যে বিজয় সরণিতে দেখলাম 1 কিলোমিটার লম্বা লাইন। সবাই আসলে শঙ্কায় রয়েছে যে জ্বালানির সংকট শুরু হয়ে যাবে, এবং এই কারণে 10 মণ তেল জঙ্গলের মধ্যে নিয়ে স্টক করে জঙ্গলের মধ্যে পাওয়া যাচ্ছে। এই সুপারভিশনগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে করতে হবে। কেউ এখন যদি স্টক করে রাখে যে আমি এখন সেল করব না, মার্কেটে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করব, এটা হইতে পারে। এখন পর্যন্ত আর্টিফিশিয়াল কোনো ক্রাইসিস হওয়ার কোনো কারণ আমি দেখছি না, কিন্তু লম্বা লাইন অলরেডি পড়ে গেছে। মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, প্যানিক। মজুদদারিটা আসলে করতে হবে, আপনি যেটা বললেন, এটা মজুদদারিটা আসলে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর শিবির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের করা আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।